প্রকৃতির অনেক অজানা অচেনা রূপকে নিজের চোখে দেখতে বেরিয়ে পড়লাম দুজনে একসাথে। শিয়ালদা স্টেশনে পৌঁছাতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিল। তার মধ্যে এখানে প্রচণ্ড ভিড়, সেই ভিড় ঠেলে দুজনে এগিয়ে চললাম। ইতিমধ্যেই ট্রেন আমাদের স্টেশনে দিয়ে দিয়েছিল 12 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের ট্রেন নাম্বার ছিল 12343 আপ দার্জিলিং মেল। ট্রেনটি প্রতিদিন রাত শিয়ালদা থেকে 10টা 5-এ ছেড়ে এনজেপি পৌঁছায় সকাল 8টা 5-এ। ট্রেনটি শিয়ালদা থেকে এনজেপি পর্যন্ত ছিল, কিছুদিন হলো আবার নতুন করে হলদিবাড়ি পর্যন্ত চালু করেছে। আমাদের কোচ পজিশান ছিল S2-তে। অনেক দিন আগে আমরা টিকিট বুকিং করে, প্রায় 3 মাস আগে বুকিং করে আমরা RAC-তে আমাদের সিট কনফার্ম হয়েছে। আমাদের RAC সিট নাম্বার হলো 15, সাইড লোয়ার। আপ 12343 দার্জিলিং মেল নির্ধারিত সময় থেকে মাত্র 2 মিনিট লেট করে তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল। আমাদের এই ট্রেনের পরবর্তী হল্ট বর্ধমান জংশন। আমার চ্যানেলে নতুন হলে ঠাস করে সাবস্ক্রাইবটা করে দাও। আর গ্যাংটক নিয়ে অনেকগুলি সিরিজ আসছে, সেগুলি পুরোটা তোমাদের কাছে যাতে চলে যায়, বেল অপশানটা ক্লিক করে দাও। শিয়ালদহ স্টেশন থেকে 100 কিলোমিটার অতিক্রম করার পর তার প্রথম হল্ট বর্ধমানে ঢুকছে, প্রায় 35 মিনিট লেট করে। বর্ধমান জংশনে এই ট্রেনের অ্যারাইভাল টাইম হলো রাত 11টা 35 মিনিট। মনে আগত নতুন উত্তেজনাকে ভর করে কখন যে আমি ঘুমিয়ে পড়েছিলাম আমি নিজেও জানি না, কিন্তু যখন ঘুম থেকে উঠি তখন কিষানগঞ্জ পার করে গেছে। চারিদিকে প্রচণ্ড কুয়াশা থাকার কারণে আমাদের ট্রেনটি প্রচণ্ড ধীর গতিতে চলে প্রায় 1 ঘন্টা 20 মিনিট লেটে এনজেপিতে পৌঁছালো। এখন পুরোটাই দুটো নিয়ে যেত না, ওখান থেকে হলদিবাড়ি সুপার একটা গাড়ি আছে, এখানে লোকাল ঢুকে, ঠিক আছে, হলদিবাড়ি প্যাসেঞ্জার ও ট্রেনে নিয়ে আসতো, ও আবার ট্রেনে নিয়ে যেত। মানে এরা আবার 11টা পর্যন্ত বসে থাকতো ওখানে ওই ট্রেনে, ওই কোচটাতে যাওয়ার জন্য নেমে যেত। এখন সময় হলো 9টা 27। এখন আমাদের ট্রেন প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো। আমাদের এখন যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মের ওভারব্রিজ পার করে ট্যাক্সি স্ট্যান্ডে। একটা কথা বলে রাখি, এখানে ওভারব্রিজে ওঠার জন্য 3 রকম সুবিধা আছে। একটা হলো সিঁড়ি, আর একটা হলো চলন্ত সিঁড়ি, আর একটা হলো লিফট। 3 রকম সুবিধাই এখানে পাওয়া যাবে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। যারা প্রথম দার্জিলিং কিংবা গ্যাংটক যাচ্ছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, আপনারা গাড়ি ঠিক করতে হলে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে সোজা ট্যাক্সি স্ট্যান্ডে গিয়ে ড্রাইভারের সাথে কথা বলুন, কারণ স্টেশনের ওপরেই অনেক ব্রোকার টাইপের লোক ঘুরে বেড়ায়। তাদের পাল্লায় পড়লে কিন্তু আপনাদের প্রচুর বাজেটের বাইরে খরচ পড়ে যাবে প্রায়। আমাদের গ্যাংটক পৌঁছাতে প্রায় 4:30 মতন বেজে গেছিলো, কারণ রাস্তার অবস্থা খুবই খারাপ। জায়গায় জায়গায় রাস্তার কাজ চলছে তিস্তার বিপর্যয়ের কারণে। আর আগে এই সময়টা লাগতো 4 থেকে 5 ঘন্টা, কিন্তু এখন সেই সময়টা প্রায় 6 থেকে 6.5 ঘন্টা সময় লাগে। আজ প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এমজি মার্কেটের ওপরে নানান ধরনের প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল, কিন্তু আমাদের পৌঁছাতে সেগুলি প্রায় বন্ধই হয়ে গেছিলো। প্রথমত বৃষ্টির কারণ, তারপর আমাদের লেট, এই 2 কারণের জন্য আমাদের কোনো প্রোগ্রামই আমরা ঠিকঠাক করে দেখতে পাইনি। গ্যাংটকে আমাদের যে হোটেল বুক করা হয়েছিল তার নাম হোটেল বাউল। এটি একদম প্রপার গ্যাংটকের ওপরেই অবস্থিত। মেলের ওপরে হোটেল নিতে গেলে কীরকম খরচা পড়বে, এবার সেই বিষয়ে একটু আলোচনা করে নিই। শীতকালে মেলের ওপরের হোটেলগুলি 1000 থেকে 1500 টাকার মধ্যে ঘোরাঘুরি করে, এবং হোটেলগুলি অবশ্যই স্ট্যান্ডার্ড, কিন্তু আপনি যদি ডিলাক্স নিতে চান সেগুলি প্রায় 2 থেকে 2500 টাকা পড়ে যাবে পার নাইটের জন্য। এছাড়াও মেলের নিচে 1000 টাকার মধ্যে অনেক ভালো ভালো হোটেলই পাওয়া যায়। আমাদের রুমের সাথেই সুন্দর একটা ব্যালকনি আছে। ব্যালকনির বাইরে যাবার একটু পরে তোমাদের দেখাবো, আগে ভেতরটা দেখে নিই। ভেতরে আছে হলো একটা ওয়ার্ড্রপ, টেবিল, টিভি, ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল। ওয়ার্ড্রপে একটা করে কম্বল এক্সট্রা আছে যদি বেশি শীত পড়ে, এটা তার জন্য। এবার চলো তোমাদের সাথে বাইরে দেখা যাক বাইরের ভিউটা কেমন হয়। এই যে পুরো বাইরের ভিউটা এখন, বাইরে প্রচণ্ড ঠান্ডা আর বৃষ্টি হচ্ছে বিশাল। বিকালবেলা থেকেই এখানে বৃষ্টি চালু হয়ে গেছে, কখন থামবে কোনো ঠিক নেই। আর এখানে ওয়েদার যখন তখন খারাপ হয়ে যায়, বিশেষ করে দুপুরের পর থেকে ওয়েদারটা খারাপ হতে শুরু করে। আর এই হচ্ছে বাইরের দৃশ্য, আর এর পেছনেই আছে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় সকালবেলা। জানি না তোমাদের দেখাতে পারবো কি না, কারণ ওয়েদার কখন ঠিক হবে কোনো ঠিক নেই। দেখাতে পারবো, নিজেও দেখতে পাবো কিনা আমি ঠিক জানি না।
বৃষ্টিটা সামান্য একটু কমেছে, এবার মেলের দিকে যাওয়া যাক। এমজি মার্কেটটা ঘুরে আসি, চলো দেখা যাক বাইরেটা। নাইটের ভিউ। ঘুম থেকে উঠে প্রথমেই চলে এসেছি ভোরে রৌদ্রমাখা কাঞ্চনজঙ্ঘা দেখতে। ওই যে দূরে পর্বতমালাটি দেখা যাচ্ছে ওটাই কাঞ্চনজঙ্ঘা। ওয়েদার যেহেতু খারাপ সেহেতু স্পষ্ট দেখা যাচ্ছে না, কিন্তু এখান থেকে গ্যাংটকের প্রায় সব হোটেল থেকেই পুরোপুরি সুস্পষ্টভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। লেগে থাকলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, কারণ এরপরে আরও অনেকগুলি সিরিজ আসছে যেখানে নর্থ সিকিমে কত দূর যাওয়া যাচ্ছে, কত দূর পারমিট দিচ্ছে, কী অবস্থা, যাওয়া যাচ্ছে কি না সে বিষয়ে পুরো আলোচনা করা হবে সেই সব ভিডিওতে।